এপিসোড 5-এ দেখতে দেখতে অলরেডি আমরা 5 নাম্বার পর্বে চলে আসছি। আজকে আমাদের সাথে লাইভে আছেন আমাদের একজন সিনিয়র 3D আর্টিস্ট ভাইয়া। আমরা খুব তাড়াতাড়ি তার সাথে পরিচিত হব। এর আগে আমি কেউ একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে অডিও ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। অডিওটা যদি ঠিক থাকে তাইলে আই হোপ সব ঠিক আছে, তারপরও কাইন্ডলি কমেন্ট করবেন। আচ্ছা, বিলাল ভাই বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, অডিও ঠিক থাকলে বিলাল ভাই কমেন্ট করেন তো। ওকে, সব কিছু যেহেতু ঠিক আছে, আমি তাহলে শুরুতেই আমাদের গেস্টকে এখন নিয়ে আসবো, আমি ইন্ট্রোডিউস করব এবং ভাইয়ার ভাইয়ার ইন্ট্রোডাকশনটা নেওয়ার পরে ভাইয়ার আর্ট স্টেশনটা দেখবো আমরা। দেখার পরে ভাইয়ার সাথে আমরা তার আর্টওয়ার্ক নিয়ে, তার আর্টওয়ার্ক 3D অ্যানিমেশন জার্নি নিয়ে অনেক গল্পই করব। সবাই সাথে থাকবেন আর অবশ্যই সবাই কোশ্চেন করবেন। যার স্পেশালি ভাইয়া স্পেশালিস্ট মডেলিং অ্যান্ড টেক্সচারিংয়ে। সো আপনাদের মডেলিং এবং টেক্সচারিং রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন তো করবেনই, এর বাইরেও যদি অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড কোশ্চেন থাকে সেটাও করবেন। আর আজকে একটু স্পেশাল হবে, সেটা হচ্ছে যে ভাইয়াকে সাথে রেখে আমি রিসেন্ট একটা আর্টওয়ার্ক করেছিলাম। সো অনেকেই ওইটার ব্রেকডাউন দেখতে চাইছেন। সো আমি হয়তো আমার নিউ স্ক্রিপ্টটা আপনাদের সাথে 5-7 মিনিটের মতো শেয়ার করব যে আমি কীভাবে আমার রিসেন্ট ওই আর্টওয়ার্কটা করেছি আর কি। সো আমি ভাইয়াকে ইন্ট্রোডিউস করতেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ ভাইয়া, আপনার ছোট করে পরিচয়টা যদি সবার সাথে দিয়ে নিতেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেকেই হয়তো আমাকে চিনেন বা হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের গ্রুপে বা ফোরামে বা মেসেঞ্জার গ্রুপে অনেকের সাথে কথা হয়েছে। আমার নাম রায়হান কবির আবির। আমি 3D মডেলিং এবং টেক্সচারিং এর কাজ করি মূলত। অন্যান্য যেসব সেক্টর আছে থ্রিডির যেমন রেন্ডারিং, অ্যানিমেশন বা ভিএফএক্স, এগুলো হয়তো ছোটখাটো আমি মাঝে মধ্যে কাজ করলেও ওগুলোর উপর আসলে আমার স্পেশালাইজেশন বা ফোকাসটা ওভাবে নেই। আমার মেইন স্পেশালাইজেশন 3D মডেলিং, মেইনলি হার্ড সারফেস এবং ফুড মডেলিং, এবং এগুলো টেক্সচারিং এর উপরে। আর প্রফেশনালি যদি আমি বলি যে এখানে আজকে যারা যারা অডিয়েন্স, তাদের ম্যাক্সিমামই হয়তো প্রফেশনালি 3D ডিজাইনার, কিন্তু 3D ডিজাইনিং বা মডেলিং বা টেক্সচারিংটা কমপ্লিটলি আমার শখের জায়গা। হ্যাঁ, মাঝে মধ্যে আমি বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রজেক্ট বা ওয়ার্ক নিয়ে থাকি, কাজ করি, বাট প্রফেশনালি আসলে আমি 3D ইন্ডাস্ট্রির সাথে জড়িত না। প্রফেশনালি আমি বার্জার প্রিন্টস বাংলাদেশ লিমিটেডে আছি, আর হবি হিসেবে মূলত 3D জার্নিটা কন্টিনিউ করছি। থ্যাংক ইউ ভাইয়া। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার আর্ট স্টেশনটা শেয়ার করব। শিওর শিওর ভাইয়া। সো আমরা ভাইয়ের আর্ট স্টেশন দেখবো এখন। ভাইয়ের আর্ট স্টেশনের লিঙ্কটা আমি যখন ভিডিওটি ইউটিউবে আপলোড দিব তখন আমি ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দিব। এখন জি আমরা শিওর ভাইয়ের আর্ট ভাইয়া। স্টেশনটা দেখতেছি। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আছে, স্পেশালি বেশিরভাগ গেমের প্রপস আছে অনেক, তাই না? জি, যদি এটা আমরা ফ্রেন্ডরা মিলে ডটা 2 নামে একটা গেম খেলি। তো ওই গেমের বিভিন্ন ইন গেম অবজেক্ট, মানে গেমের ভিতরে এগুলো শুধু আইকন আছে, কোনো 3D অবজেক্টের অস্তিত্ব নেই, ওগুলোকে আমি একটা সিরিজ হিসেবে বানাচ্ছি অনেকদিন ধরেই। ও আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। মানে জাস্ট একটা আইকন দেখে, তো আইকনটাও থাকে খুব ছোট, হয়তো 100 পিক্সেল বা 100 পিক্সেল এরকম। বুঝতে পেরেছি। খুবই খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, ডটার তো অনেক বড় ফ্যান বেজ আছে, অনেকেই খেলে ডটা। আমি যখন আগে সাই করেছিলাম ওখানকার আমার কলিগরা খেলতো আর কি। জি। স্পেশালি ভাই আপনার এখানে অনেক সুন্দর সুন্দর আর্টওয়ার্ক আছে, তার ভিতর স্পেশালি যেটা আমাদের কমিউনিটিতে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করেছিল এই আর্টওয়ার্কটা। মোটামুটি কিন্তু এটা ভাইরাল একটা কন্টেন্ট ছিল আপনার। সো এই আর্টওয়ার্কটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের ভিএকেল। আচ্ছা, তো এইটার আসলে হিস্ট্রি অনেক দূর। আমি একটু এটা নিয়ে বলার আগে আমার 3D জার্নির ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, হ্যাঁ। শিওর শিওর। ধরুন, আমি 2D গ্রাফিক্স এর কাজ করি অ্যারাউন্ড 2003 বা 2004 সাল থেকে হবে। মানে ফটোশপ বা এই ধরনের কাজগুলো করতাম আর কি। তখন আমি মনে হয় ক্লাস 7 বা 8 এরকম পড়ি। হ্যাঁ, তো এটা করতে করতে হঠাৎ করে আমাদের এক ফ্রেন্ড ছিল আমার স্কুলে, সেন্ট জোসেফে থাকার সময়। হ্যাঁ, ওরও 3D কিছু কাজ করতো, ওকে দেখে আমার মনে হলো যে আচ্ছা, 3D যেহেতু কাজ করছে, তো আমি একটু ট্রাই করে দেখি যে পারি কিনা। তো 2004-এর দিকে আমি 3D আর্টে ঢুকি, এবং তখন আসলে 3D আর্ট করা বা শেখা খুব ডিফিকাল্ট একটা ওয়ে ছিল, কারণ
ইন্টারনেটের বা সোশ্যাল মিডিয়া তো ছিলই না, কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায়ও ছিল না। ইন্টারনেটের অস্তিত্ব ছিল খুবই মানে প্রশ্নের সম্মুখীন। দেখা যেত যে আমরা যদি কোনো কারণে কোনো কিছু সার্চ করতে বা জানতে ইন্টারনেটে ঢুকতে চাইতাম, তাহলে আমাদের ইউজ করতে হতো ডায়াল আপ ইন্টারনেট লাইন, মানে তখন বাসা বাড়িতে যেটা অ্যাভেলেবল ছিল, তাও টিএনটি ল্যান্ডফোনের লাইন দিয়ে। এখন তো টিএনটি ল্যান্ডফোনই নাই, অনেকে হয়তো জানবেও না যে ডায়াল আপ লাইন আসলে কি জিনিস। একটা ইন্টারনেট মডেম থাকতো, তো ওই মডেম দিয়ে মডেমের ভিতরে টেলিফোনের লাইন লাগিয়ে ওই মডেম থেকে একটা পার্ট আসতো আমাদের কম্পিউটারে, তো ওখানে আমরা ডায়াল করে তারপরে কানেক্ট করে সার্ভার থেকে ইউজ করতাম। আবার এটার জন্য তারা খুব চড়া অ্যামাউন্টের টাকাও নিত। তো ফার্স্টে আমরা কাজ শুরু করি 3ds ম্যাক্স দিয়ে। তো ওখানে টিউটোরিয়াল বা আদার্স কিছু পাওয়া যেত না। হ্যাঁ, তখন 3ds ম্যাক্স এর সিডিটা মনে হয় 50 টাকা দিয়ে কিনেছিলাম, যে কোন একটা কম্পিউটার সিটি থেকে। আইডিবি তখনও ছিল কিনা আমার মনে পড়ছে না, বাট থাকার কথা, আইডিবি থেকেই মনে হয় নিয়েছিলাম। তো ওই 3ds ম্যাক্স এর সিডির সাথে তারা কিছু টিউটোরিয়াল ফাইল দিয়ে দিয়েছিল, ওটাই ছিল আমার একমাত্র সম্বল। এবং ওটা যে ম্যানুয়াল, মানে কয় হাজার পৃষ্ঠার ম্যানুয়াল, যে পুরো ম্যানুয়ালটা আমার পড়া হয়েছিল ওই সময়, জাস্ট 3D কি করে করা যাবে এই জিনিসটা শিখতে। নেটে যদি ডায়াল আপ দিয়ে যেতাম, স্পিড এতটাই লো ছিল যে গুগল একটা জিনিস, সরি গুগল তো ছিল না, মোস্টলি আমরা ইউজ করতাম তখন ইয়াহু সার্চ ইঞ্জিন। তো ইয়াহুতে সার্চ দিয়ে যে একটা পেজ লোড হওয়ার জন্য আমাদের অলমোস্ট 10 মিনিটের মতো ওয়েট করা লাগতো, যে দেখি এবার রেজাল্ট কি আসে। ওয়েবসাইটে ঢোকা সেটা একটা ডিফারেন্ট জিনিস, তখন ওয়েবসাইট গুলো ছিল ম্যাক্সিমাম টেক্সট বেসড, এখন আমাদের এখন ভিডিও বা ইমেজ বেসড ওয়েবসাইট ওরকম ছিল না। তো ওখান থেকে ডাউনলোড করে বা দেখে শুনে ছোটখাটো জিনিস দিয়ে আস্তে আস্তে এই করা শুরু। আর তখন যেসব বড় ভাইরা 3D কাজ পারতো, তাদের কাছে বলতে গেলে আমরা রীতিমতো একেবারে ধর্ণা দিয়ে থাকতাম যে ভাই একটু শিখান, একটু শিখান, একটু শিখান। কারণ আমাদের আসলে এছাড়া শিখার তেমন আপনার রিলায়েবল ছিল না। তো 2004 থেকে মানে এইসব কারণে সব প্রোগ্রেসটা খুব স্লো ছিল। সত্যি কথা বলতে গেলে এখন মোটামুটি এক সপ্তাহে 3D জার্নিতে যে পরিমাণ প্রোগ্রেস করা সম্ভব অ্যাভেলেবল রিসোর্সের কারণে, তখন অনেক সময় 2 বছরেও এতখানি প্রোগ্রেস নেওয়া সম্ভব ছিল না, একমাত্র রিসোর্সের অভাবের কারণে। তো তখন আমি 3Dর কাজ কন্টিনিউ করি অ্যারাউন্ড 2010 সাল পর্যন্ত। তখন আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, সরি 10 সাল না 9 সাল পর্যন্ত, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি। তো এরপরে ইউনিভার্সিটি, তারপরে বের হয়ে আবার জবে জয়েন করা, অন্যান্য বিভিন্ন কারণে আমার প্রায় 10-11 বছর 3Dর কোনো সফটওয়্যার আমি টাচও করে দেখিনি। আবার নতুন করে শুরু করলাম সেই 2019 থেকে 20 সালের দিকে গিয়ে ব্লেন্ডার দিয়ে। এখানে আসলে আমার ফ্রেন্ড আলাভি আমাকে ব্লেন্ডারে ঢুকিয়েছে, মানে ব্লেন্ডার ইউজ করা। যখন আমি নতুন করে আবার শুরু করলাম তখন আমি 3ds ম্যাক্স ইউজ করতাম। তো 3ds ম্যাক্স ইউজ করার প্রায় 3-4 মাস পরেই আলাভি আমাকে বলা শুরু করলো যে আমি ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার আছে খুব ভালো, আগে 2.79 ছিল, ওটা ভালো ছিল না, এখন 2.8 খুব ভালো, ইউজ করে দেখো। তো ব্লেন্ডার যখন আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, সফটওয়্যারটা আমার কাছে এতটাই ফ্যান্টাস্টিক লেগেছে যে এরপরে আসলে মাঝে মধ্যে ভিরে বা অন্য কোনো কিছুতে রেন্ডার দেওয়া ছাড়া, অথবা কেউ হয়তো ম্যাক্স ফরম্যাটে ফাইল পাঠিয়েছে সেটাকে ওবিজে বা ইয়েতে কনভার্ট করা ছাড়া আমি 3ds ম্যাক্স এখন পর্যন্ত আমার ওপেন করা হয়নি। ব্লেন্ডার আমার কাছে এতটাই ভার্সেটাইল লেগেছে যদি আমি ম্যাক্সের সাথে কম্পেয়ার করি। ম্যাক্স ইউজ করার সময় মূলত আমি ভিরে, মেন্টাল রে এবং আর্নল্ড, এই 3টা রেন্ডার ইঞ্জিন ইউজ করতাম। আর ব্লেন্ডারের সাথে এখন আমি মোটামুটি রেন্ডার ইঞ্জিন ইউজ করতে পারি আপনার সাইকেলস আর ইভি তো আছেই, সাথে অকটেন, লাক্সকোর, এবং খুব রেয়ার ক্ষেত্রে আরো 2-1 ছোটখাটো রেন্ডার ইঞ্জিন ইউজ করেছি, যেগুলো কি করে ইউজ করেছি আমার নিজেরও আসলে এখন ওইভাবে মনে নেই আর কি। হ্যাঁ, তো আমার দ্বিতীয় জার্নিটা আসলে শুরু হয় বলতে গেলে ব্লেন্ডার দিয়েই। আমার আর্ট স্টেশনে যত আর্ট ওয়ার্ক আছে এগুলো সবই ইয়েতে করা, যে ব্লেন্ডারই করা। আপনি যদি সেই 2007-8 থেকে আমি কি কাজ করতাম এটা দেখতে চান, আমার আরেকটা ডিফারেন্ট পোর্টফোলিও আছে, জাস্ট যদি আপনি দেখতে চান আর কি, ওটার সাথে আমার ইয়ের কোনো সম্পর্ক নাই। আর এখন যদি গাড়িটার প্রসঙ্গে আসি, আমি 3ds ম্যাক্স দিয়ে আগে কয়েকটা গাড়ি বানিয়েছিলাম 2007 সালের দিকে। কি যে আসলে বানিয়েছিলাম এটা একমাত্র আমি আর আল্লাহ ছাড়া মনে হয় না কেউ বলতে পারবে, ওটাকে কাউকে বলে না দিলেও আসলে এটা চিরা কঠিন যে এটা আসলে একটা গাড়ি ছিল। তো ওখান থেকে আবার মনে হয় যে আচ্ছা একটা গাড়ি মডেল করা শুরু করি আমি, কারণ কমিউনিটি দেখেছি সবাই বলে যে কার মডেলিং হলো গিয়ে একজন মডেলের সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক গুলার একটা। তো আমি যখন গাড়ি মডেল করা নিয়ে প্ল্যান করা শুরু করলাম তখন হয় যাচ্ছে গাড়ি যখন মডেল করবোই, সবাই তো মডার্ন গাড়ি মডেল করে এবং ইন্টেরিয়র ছাড়া শুধু এক্সটেরিয়রটা করে, কেউ জিপ বানায়, কেউ সেডান বানায়, কেউ অন্যান্য বানায়। যে মডার্ন গাড়ির ডিফিকাল্টি যদি হাই হয় তাহলে ক্লাসিক গাড়ির ডিফিকাল্টি তো আরো হাই হওয়ার কথা, যেটার কার্ভ বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে। সো ফাইন, আমি ভাবলাম যে দেখি আমার নিজের স্কিল লিমিটকে আমি একটু পুশ করি। আমি জানতাম যে তখন আসলে ক্লাসিক গাড়ি মডেল করার মতো স্কিল আমার ছিল না, স্টিল আমি এই প্রজেক্টটা আন্ডারটেক করি যে দেখি আমি পারি কিনা, বা পারলে আমি কতখানি ভালোভাবে পারি। তো বিভিন্ন ক্লাসিক গাড়ি দেখতে দেখতে ফাইনালি এই মডেলটাকে চয়েস করা হয়। তো এই মডেলটা চয়েস করার পরে ফার্স্ট চ্যালেঞ্জেস ছিল আমার যেটা প্রপার ব্লুপ্রিন্ট ম্যানেজ করা, কারণ ব্লুপ্রিন্ট যেগুলো অনলাইনে আছে সবগুলো হলো গিয়ে 4 বা 5 সাইড দিয়ে, তো বিভিন্ন চিপাচাপিতে যে ডিটেল গুলো, এই ডিটেল গুলোর ক্লোজ আপ বা ছবি পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। তো দেখা যায় যে আমার রেফারেন্স কালেক্ট করতে করতেই প্রায় 1 মাস চলে যায়।
তো সমস্ত রেফারেন্স কালেক্ট করার পরে আমি কাজটাতে হাত দিই, এবং হাত দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি যে কার মডেলিং আসলে কতখানি ডিফিকাল্ট। কারণ আমরা সবাই আসলে যেভাবে মডেল করতে অভ্যস্ত, যে প্রথমে একটা রাফ লো পলি অবজেক্ট বানাবো, তারপরে সাব সারফেস দিয়ে দিব, একটা শেপ চলে আসবে। এই ওয়ার্ক ফ্লোতে আসলে কার মডেল করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, কারণ কারে এমন অনেকগুলো কার্ভ বা থাকে, যে আপনার শেপ থাকে যেগুলো একেবারে স্মুথ হতে হয়, কিন্তু আপনি যখন মানে লো পলিতে করে হাই পলি দিবেন, কিছু কিছু জায়গায় এটা অ্যাপ্লাই করা যায়, বাট ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে আপনি আশানুরূপ রেজাল্টটা পাচ্ছেন না গাড়ির ক্ষেত্রে। রিফ্লেকশন অথবা সেই বর্ণ কিছু একটা সামান্য একটু নষ্ট হয়ে যায়, আর গাড়ির ওভারঅল লুকটাকে নষ্ট করার জন্য সামান্য একটু নষ্ট করে যথেষ্ট। সে কারণে অনেক কিছু আসলে আপনার ম্যানুয়ালি করতে হবে, হয়তো সাবসারফেস দেওয়ার পরে আবার পলিগন গুলোকে রিল্যাক্স করতে হবে, অথবা দেওয়ার আগে একটু মডিফাই করে দিতে হবে। কিছু কিছু জায়গাতে হয়তো আপনার কতখানি সাবসারফেস দিয়ে এফেক্টেড হবে সেইটাকে আপনার ফ্রিজ করে দিতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কারের এক্সটেরিয়রটা সত্যি কথা বলতে গেলে অতটা চ্যালেঞ্জিং ছিল না। আমি চ্যালেঞ্জ ফেস করেছিলাম সবচেয়ে বেশি দুইটা জায়গায়, একটা হলো গিয়ে টায়ারে এবং একটা হলো গিয়ে ইন্টেরিয়রে, যদি আমি মডেলের কথা বলে থাকি, কারণ ইন্টেরিয়রের রেফারেন্স আমার কাছে এক্সট্রিমলি কম ছিল। তো টায়ার গুলোর ক্ষেত্রে খুব সিম্পল কিছু মেকানিজম আমি ফলো করেছি, আমার ধরেন এখন সেটা সবাই জানে। ইন্টেরিয়রে রেফারেন্স গুলো নিয়ে মোটামুটি বেশ কিছু জায়গা আমার আসলে অনুমান করে ফিল আপ করতে হচ্ছে যে এই জায়গাটা মেবি এরকম হতে পারে। তো তারপরে মোটামুটি করলাম, এবং সবকিছু মডেল হওয়া শেষ হওয়ার পরে আমার টেক্সচারিং যখন করতে বসলাম, তখন এক্সটেরিয়রিটি না হলো একটা টেক্সচার আমাকে মারাত্মক রকমের বিরক্ত করেছে, সেটা হলো কি লেদার টেক্সচারটা। যে আপনি একটু সিটের লেদার টেক্সচারটা যদি দেখেন, এই রকম হালকা গ্লসি, হালকা তেল দেয়া, কিছু জায়গায় ফাটা, আবার কিছু জায়গায় একটা ভিন্টেজ লেদার টেক্সচার। আমি মনে হয় প্রায় এক সপ্তাহ আমি শুধুমাত্র লেদার টেক্সচারটা কি করে তৈরি করা যায় এটার পিছনে মাথা ঘামিয়েছি। এটা সম্ভবত আমার 20 বা 22 নাম্বার টেক্সচার আউটপুট। এর আগে আরো 21টা ফেইল্ড অ্যাটেম্প্ট আছে আর কি, যেটা দিয়ে আমি প্রপার লুকটা নিয়ে আসতে পারিনি লেদারের। এখানে মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম মানে অলমোস্ট ফটো রিয়েল হয়েছে আর কি। মানে কতখানি সাব সারফেস থাকবে, এটার রাফনেস কতখানি হবে, কোন লাইটে এটা কোন ধরনের রিয়্যাক্ট করবে, সব মিলিয়ে আসলে এখানে অনেকগুলো মানে প্যারামিটার ছিল, যেগুলো একেবারে পারফেক্ট না হলে কোনোভাবে জিনিসটাকে আমি পুল অফ করতে পারছিলাম না। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, গাড়িটার বনেটের ভিতরে এবং পিছনের ব্যাকডালার ভিতরে কিন্তু পার্টগুলি ফুললি মডেল করা, যেটা হয়তো আসলে আমি কোনো জায়গায় ডিসপ্লে করি নাই, কিন্তু ওখানেও সমস্ত মানে অ্যাকচুয়াল গাড়ির মতো ফুল পার্ট গুলো আছে। আচ্ছা আচ্ছা। আর গাড়ির ড্যাশবোর্ড মডেল করাটা মানে ইঞ্জিন পার্ট সহ সবকিছু করা আছে, ইঞ্জিন পার্ট সহ পিছনে মালপত্র রাখার জায়গা সহ মডেল করা আছে আসলে। ওগুলো একটু উঠায় রিক করে একটু উঠায় কয়েকটা এটা আমার ফিউচারে করার প্ল্যান আছে। অল ইন অল এই গাড়িটা মডেল করতে আমার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যেটা যেহেতু জব করার পাশাপাশি আমি 3D গ্রাফিক্স এর কাজ করি, তো আমার হাতে টাইম আসলে খুব লিমিটেড। দেখা যায় যে অফিস থেকে এসে ডেইলি অন এন এভারেজ আমি খুব বেশি হলে হাফ এন আওয়ার টু মানে 1 আওয়ার বা 2 আওয়ার টাইম দিতে পারি, কারণ ফ্যামিলিকে টাইম দিতে হয়, মেয়ে আছে, আবার অন্যান্য সব মিলিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং মোস্টলি আমি টাইমটা দিতে পারি আসলে উইকেন্ডে। তো সব মিলিয়ে গাড়িটা মডেল করতে মনে হয় আমি প্রায় 3 মাসের মতো সময় নিয়েছিলাম। আমি যদি ওয়ার্ক আওয়ার বলি, অ্যারাউন্ড 35 to 40 আওয়ার্স এর ওয়ার্ক হবে মেবি এটা। ওকে, মানে অনেক প্যাশনেট একটা প্রজেক্ট ছিল এটা আপনার, জি বোঝা যায়, কাজ দেখলেও বোঝা যায় আর কি। আমি কয়েকটা কমেন্ট করে নিব এখন ভাইয়া। জি জি শিওর। যেমন হচ্ছে মেহেদি হাসান ভাই সব ঠিক আছে, হৃদয় ভাই বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান বলছে একটা কমন বিষয় হলো যারা গেস্ট হিসেবে আসছে সবাই ব্লেন্ডারে কাজ করে। হ্যাঁ, এটা ঠিক, কারণ আমি একটা সিকোয়েন্স মেনটেন করতেছি, তো আস্তে আস্তে হচ্ছে আদার সফটওয়্যারসে যাব। আর সফটওয়্যারের বাইন্ডিংসে আমরা না থাকি আসলে, দিন শেষে সফটওয়্যার একটা জাস্ট টুলস। যেমন ভাইয়া আগে 3ds ম্যাক্সে কাজ করছে, তারপর ব্লেন্ডারে শিফট হয়েছে। লং স্টোরি শর্ট, যেটা যে সফটওয়্যার নিয়ে আমরা এরকম মাথা না ঘামাই, কারণ আর্ট ওয়ার্কটাই হচ্ছে মেন দিন শেষে। কি বলেন ভাই? আচ্ছা ভাইয়া, আমি যদি একটু অ্যাড করতে পারি সফটওয়্যার কথা যদি বলি, আমাদের 3D আর্টিস্ট যারা, আমাদের প্রত্যেককে মাল্টিপল সফটওয়্যার ইউজ করতে হয়। যেমন আমি যদি আমার যে কথা বলি, আমি মোটামুটি খুব স্মুথলি অ্যাটলিস্ট 12টা সফটওয়্যার ইউজ করতে পারি। তো আমার মনে হয় ব্লেন্ডার নিয়ে কথা হচ্ছে, কারণ এটা ব্লেন্ডার দিয়ে মডেল করা, বাট যদি আমাকে বলা হয় যে 3ds ম্যাক্স এটা মডেল করতে বা অন্য আরো কিছু সফটওয়্যার মডেল করতে, ওটাও মেবি পসিবল। রাইট, এটা কারণ দিন শেষে ওই আমার প্ল্যানিং আছে, মানে কিভাবে আমাদের 3D মডেলিং ওয়ার্কফ্লোটা একদম হিস্ট্রির শুরু থেকে হচ্ছে একবার রিক্যাপ করার। ওই সময় আমি এক্সপ্লেন করে দেখাবো যে আসলে টেকনিক যারা বের করছে সবগুলো সেম টেকনিক, এবং টুলসগুলো বিভিন্ন 3D সফটওয়্যার হয়তো বিভিন্ন নামে ডাকে। এক্স্যাক্টলি ভাইয়া, যেমন ব্লেন্ডারে যখন আমি আসি, আমার শুধু ব্লেন্ডারের টুল সেটটা শিখতে হয়েছে, আমার কিন্তু মডেলিং নতুন করে শিখতে হয়নি। আমার ফুল 3ds ম্যাক্স এর নলেজটাই এখানে ট্রান্সফার হয়েছে। কারণ দিন শেষে আপনার কি, আমার যদিও 3D নলেজ নাই, তারপর আমি যেটা জানি যে আপনি এজ, ভার্টেক্স, পলিগন এগুলো টানাটানি করবেন, তারপরে হচ্ছে কিছু জায়গায় সাবডিভাইড করবেন, এই তো।
তাই না? এই করেই তো মডেলিংটা করে আর কি। জি, অ্যাকচুয়ালি এই আশিক ভাই যেভাবে বলে যে খালি পুশ অ্যান্ড পুল, ওইটাই মেইন প্রিন্সিপাল, অন্য কোনো প্রিন্সিপাল আসলে মডেলিং এর নাই। এক্স্যাক্টলি। ভাই আমি আপনার অনুমতি নিয়ে আমি যেটা কথা দিয়েছিলাম সবাইকে, মানে আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করছে বুঝছেন। জি শিওর। আমি রিসেন্ট যে একটা আর্ট ওয়ার্ক করেছিলাম, এটা আই হোপ সবাই দেখতে পারছে। সরি, এটা আমার না, এটা রেফারেন্স। এটা হচ্ছে র রেন্ডার। সো এটা আমি ফাইনালি কীভাবে কম করছি এটা দেখাবো। মানে আমি হুদিনিতে 3D পার্টটা দেখাচ্ছি না, কারণ ওইটা নিয়ে একটু ফিউচার প্ল্যান আছে, ওইটা দেখাচ্ছি না। বাট আমি জাস্ট শুধু আমার কম্পের ওয়ার্ক ফ্লোটা দেখাই, যে আমি কিভাবে একটা শর্ট 3D শর্ট কম্পোজিট করি। আরেকবার বলে নেই, আমি কিন্তু 3D আর্টিস্ট না। এই শর্টটা ছিল আমার প্যাশনেট একটা শর্ট। মানে আমি আমার যখন ফ্রি সময় পাই তখন আমি হচ্ছে 3D শেখার চেষ্টা করি, এটা একটা শেখার একটা পার্ট। আমার স্পেশালিটি হচ্ছে কম্পোজিটিং, এখন আমি আপনাদের কম্প ডিপার্টমেন্টেই দেখাচ্ছি। সো যে কোনো একটা আর্টওয়ার্ক শুরু করার আগে আমি যেটা করি, রেফারেন্স কালেক্ট করি। যেমন আমার এখানে রেফারেন্স ছিল হচ্ছে ক্রিয়েটরের এই শটটা, যতদূর আমি পুশ করতে পারি। এটা হচ্ছে ক্রিয়েটর মুভি, যারা দেখেননি দেখে নেবেন, দ্য ক্রিয়েটর, একটা সায়েন্স ফিকশন মুভি। সো এই শটটা আমার ভালো লাগছিল, এটা মনে হয় ওপেনিং শট ছিল, তাই না ভাই? মনে হয় ওপেনিং শট ছিল। সো আমি রেফারেন্সটা কালেক্ট করি। আর একটা সুন্দর ওয়েবসাইট আছে, নাম হচ্ছে শর্ট ডেক, যেখান থেকে আপনি হচ্ছে এই শটে হচ্ছে কোন কোন লেন্স কী কী ইউজ করছে সেই ডিটেলসগুলো পাবেন। যেমন আমি এখান থেকে কালেক্ট করছিলাম যে এই ক্যামেরা ছিল সনি FX3, তারপর লেন্স ছিল হচ্ছে অ্যানামরফিক 75mm লেন্স ছিল। এই সব ধরনের ডিটেলস আছে, যেগুলো হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটাও আমি জানি যে 2.76, বাট আমি ইউজ করছি 2.39। আমি অতটা ওয়াইট করিনি আর কি। এনিওয়েজ, তারপরে যেটা হয়েছে, আমি এটা হুদিনিতে হচ্ছে রিসেন্টলি USD ওয়ার্ক ফ্লোটা আমি ট্রাই করছি। USDতে আমি সিনটা রেন্ডার করে নিয়ে আসছি। তো এই সিনটা রেন্ডার যখন আমি করছি, এখানে জাস্ট একটা ইমেজ দেখতেছেন আপনারা, বাট এটা হচ্ছে একটা মাল্টি লেয়ার রেন্ডার EXR ফাইল আর কি। আমি যদি একটা লেয়ার কন্ট্যাক্ট শিট নেই, এটা যদি আমি কানেক্ট করে, আপনি দেখতে পারবেন যে এখানে একটা ইমেজের ভিতর আমি অনেকগুলো লেয়ার আমি এখানে রেন্ডার করে নিয়েছি। যেমন ধরেন আমার RGBA যেটা, এটা হচ্ছে আমার একটা RGBA রেন্ডার। তারপরে আমার ওই 3D সিনটাতে কতগুলো লাইট ছিল, প্রতিটা ইন্ডিভিজুয়াল লাইটগুলোকে আমি আলাদা করে রেন্ডার করছি। সেকেন্ডলি AOV, যেটাকে বলে অরবিটারি রেন্ডার ভেরিয়েবল, সেই অরবিটারি রেন্ডার ভেরিয়েবলগুলো আমি কী করছি, আলাদা করে রেন্ডার করছি। থার্ড আরেকটা ক্যাটাগরি থাকে, যেগুলো হচ্ছে ইউটিলিটিস লেয়ার বলি আমরা। যেমন ধরেন যেগুলোকে ডাটা পাসও অনেকে বলে। ইউটিলিটি লেয়ারগুলো কি, ক্রিপ্টো ম্যাপ, যেমন কোনো অবজেক্টকে আলাদা করার জন্য লাগে, বা ওয়ার্ল্ড পজিশন, নর্মাল ম্যাপ, দেন হচ্ছে ডেপথ ম্যাপ। এই ম্যাপগুলো আমি আলাদা করে রেন্ডার করে নিয়ে আসছি 3D সফটওয়্যার থেকে। তারপরে আমার কম্পোজিটিং ওয়ার্কফ্লো যেটা হয়, এখন দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে ইন্ডিভিজুয়ালি, সে ফর এক্সাম্পল আমার সিনে দেখেন, আপনি যদি এটা দেখেন, এখানে আপনি দেখতে পারবেন যে আমি এখানে জাস্ট 3টা লাইট ইউজ করছি। একটা হচ্ছে HDRI লাইট ইউজ করছি, যেটা আমাকে ইনভায়রনমেন্টাল লাইটটা দিছে। সেকেন্ডলি হচ্ছে আমার ইন্টেরিয়রের জন্য লাইটগুলো ছিল। আর থার্ড হচ্ছে জাস্ট একটা রেক্টেঙ্গেল লাইট ইউজ করছিলাম, জাস্ট এই হাউসটাকে একটু ধরেন ব্রাইট করার জন্য আর কি। সো আমি ঠিক সেই 3টা লাইট দেখেন, এটা হচ্ছে আমার সেই HDRI ইনভায়রনমেন্ট লাইট, এটা আমার সেই স্পেকুলার লাইট, অ্যান্ড থার্ড হচ্ছে আমার ইন্টেরিয়র লাইট। এখন আমি যদি এই 3টা লাইট যদি এখন আপনাদেরকে মার্চ করে দেখাই, ধরেন আমি ফরম্যাট নেই একটা, এটাকে যদি আমি মার্চ করে দেখাই, ভাই আমি একটু টাইম নিচ্ছি, কিছু মনে করেন না, হ্যাঁ, জাস্ট কুইকলি দেখানোর ট্রাই করতেছি। সো আমি এই 3টা লাইটকে যদি প্লাস অপারেশন করি, দেন দেখবেন যে আমার অরিজিনাল রেন্ডারের সাথে একদম হুবহু সেম, তাই না? আমি অন টু করতেছি, আপনি হুবহু দেখতেছেন, কোনো চেঞ্জেস নাই, একদম সেম। সো আমি কি করলাম, আমার লাইট পাসগুলো আলাদা করে নিয়েছি এইভাবে। সেকেন্ডলি আমি হচ্ছে আমার যে AOVগুলো আছে, অরবিটারি রেন্ডার ভেরিয়েবল, যেমন ডিফিউজ, রিফ্লেকশন, ইমিশনস, ভলিউম, এগুলো আমি আলাদা করে হচ্ছে সেপারেট করে নিছি। নিয়ে এখানে আমি একটা ওয়ার্কফ্লো ইউজ করি, যেটা হচ্ছে আপনার লাইটগুলোকে হচ্ছে ডিভাইড করে, যদি আমি AOVকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেই, দেন যেটা হয় যে আমি যদি কোনো লাইট ফিজিক্যালি চেঞ্জ করি আমার সিনে, সেটা অটোমেটিক আমার শেডারকেও শেডার প্রপার্টিসকেও চেঞ্জ করে দেয়। ইউজুয়ালি আমি এর আগে একটা ভুল ওয়ার্কফ্লোতে অনেক দিন কাজ করতাম, যেটা হচ্ছে শুধুমাত্র শেডার রেন্ডার করতাম আর কি, AOVগুলো রেন্ডার করতাম। বাট এটা ফিজিক্যাল প্রপার্টিস না, কারণ একজন স্ট্রাকচার আর্টিস্ট অনেক কষ্ট করে শেডিং প্রপার্টিস ঠিক করে,
যখন 3D টেক্সচার করে, তাই না? লুকডেভ আর্টিস্ট অনেক কষ্ট করে সব কিছু ঠিক করে, বাট আমরা এখানে শেডিং চেঞ্জ করলে এটা ঠিক না বিষয়টা আর কি। এই জন্য আমাদের সবসময় চেঞ্জ করা উচিত লাইটকে। এনিওয়েজ, তারপরে যখন আমি এটা দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করেছি, এখানে ব্যাকগ্রাউন্ড একটা স্কাই নেওয়ার পরে এখানে অ্যাডজাস্ট করছি, করার পরে এই মাউন্টেনটা দেখতেছেন না, ব্যাক মাউন্টেনটা, এটা কিন্তু জাস্ট সিম্পল একটা কনস্ট্যান্ট অ্যান্ড রোটো দিয়ে হচ্ছে আমি ফার মাউন্টেনটা ক্রিয়েট করছি। এখানে যদি ফার মাউন্টেন দেখেন, এখানে এটা জাস্ট সিম্পল একটা মাউন্টেন। সেকেন্ডলি এই মাউন্টেন ছিল খুবই লো ডিটেল, কারণ অনেক দূরে। এই ডিটেলটাও আমি হচ্ছে কম্পে অ্যাড করছি। আমি যদি এটা আর একটু যদি অপোসিটি বাড়ায় দেয় তাহলে দেখতে পারবেন, এটা জাস্ট সিম্পল একটা ইমেজ আমি নেট থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, করে এখানে দেখেন উইথ, এটা যদিও অনেক লো, আমি জাস্ট 1.5 মতো ইউজ করছি, যাতে কেউ দেখতে চাইলে ফিল করতে পারবে, বোঝা যাবে না ওইভাবে আর কি। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার নিজের কাস্টম বিল্ড করা একটা প্রিসেট আছে, যেটা সিনেমেটিক লুক ক্রিয়েট করে যে কোনো একটা শটে। সিনেমেটিক লুকটা ক্রিয়েট করছে, করার পরে ফাইনালি যদি আমি আপনাকে দেখাই যে এখান থেকে যদি আমি আমার র রেন্ডারটা দেখাই, সো আপনারা বুঝতে পারবেন যে এটা ছিল আমার ফাইনাল কম, এটা র রেন্ডার। এটা হচ্ছে আমার হচ্ছে কম্পোজিটিং ওয়ার্কফ্লো। ফিউচারে আমার প্ল্যান আছে কিছু কোর্স রিলিজ করার, হয়তো বা কোনো একটা প্ল্যাটফর্মে। এনিওয়েজ, কয়েকটা কমেন্ট পড়ে নেই ভাই, কমেন্টে তারপর আমি আপনার কাছে কোশ্চেনে আসবো। হ্যাঁ, আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই। আচ্ছা, এখানে অনেকগুলো কমেন্ট আসছে, এক এক করে পড়তে থাকি। ইকো ভাইয়া বলতেছে, রিফাত যেমন ইকো বলছে, গ্রেট টু সি রায়হান ভাই হিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ ইকো ভাই। সামিউল ভাই বলতেছে, আলম চৌধুরী গেট মেনশন, ও ভাই মেনশন দিছে। তারপরে হচ্ছে মিট্টু, একটু কঠিন নাম, মিথু নাম আছে। ভাইয়া এই কার মডেলের রেফারেন্সটা কি ছিল? ভাইয়া এটা আপনার কাছে কোশ্চেন ছিল যে এই কারের রেফারেন্স আমার কাছে ইনফ্যাক্ট এখনো আছে, কেউ যদি চায় আমি সমস্ত রেফারেন্স শেয়ার করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে ইমরান ভাই বলতেছে ভেরি ইন্সপায়ারিং। ও মেজবা সিদ্দিক মিরাজ ভাই বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়াও তো অনেক সুন্দর একটা কার, মিরাজ ভাই কিন্তু অনেক সুন্দর একটা কার রিসেন্টলি রেন্ডার করছে, দেখছেন কিনা জানি না। হ্যাঁ, দেখেছি, আমি ওনার কাজ খুব ক্লোজলি ফলো করি। হ্যাঁ, তারপরে হচ্ছে আশিক ভাই বলতেছে, আচ্ছা এটা কোশ্চেন, আমরা কোশ্চেন শেষের দিকে অ্যান্সার করব। আচ্ছা, এটাও কোশ্চেন। ওকে ওকে, আমার ফ্রেন্ড বলতেছে, রাকিব বলতেছে, মানুষ সব আজকে ফার্স্ট তোর লাইভ দেখতেছি, থ্যাংক ইউ দোস্ত। এরপরে হচ্ছে নিশাদ ভাই বলতেছে ভিএফএক্স এর উপর কোর্স আসবে কবে থেকে? খুব অচিরেই ভিএফএক্স এর উপর কোর্স আসবে, প্লাস আপনার কোর্সও হয়তো বা আসবে, আপনি চাইলে কোনো একটা প্ল্যাটফর্মে ভাই, সমস্যা নাই, খুব শীঘ্রই আসবে হয়তো বা। আচ্ছা ভাই, অলরেডি আমরা আপনার থেকে অনেক কিছুই জেনে গেছি। এখন হচ্ছে আপনার কাছে আমার একটা কোশ্চেন, ইন জেনারেল কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি তো স্ট্রাগেলটা অনেক আগের স্ট্রাগেলটা বলছেন, সেই 2004 সালে আপনার সময়, বাট বর্তমান সময়ে আপনি আমাদের লোকালি যারা বাংলাদেশে অ্যানিমেশন ভিএফএক্স শিখতে চায় তাদের ধরেন তাদের ব্যাপারে আপনি কি সাজেশনটা দিবেন আর কি, যে তারা কিভাবে শুরু করবে আর কি, একজন ফ্রেশার? আচ্ছা, একজন ফ্রেশার স্পেশালি আমি আসলে মডেলিং এবং টেক্সচারিং লাইনটা নিয়ে বরং বলি, যেহেতু এই দুইটা নিয়ে আমার আইডিয়া মোটামুটি আছে, বাকিগুলো নিয়ে যারা এক্সপার্ট তাদের উপরে ছেড়ে দিলাম যে কিটা করার জন্য। আমরা যখন ফার্স্টে শুরু করেছিলাম তখন আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল যে ইনফরমেশনের অভাব, আর এখন যেটা মেইন চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সেটা হলো কি ইনফরমেশন ওভারলোড, যে সব জায়গায় এত বেশি অ্যাভেলেবল রিসোর্স এবং এত বেশি মানুষজন শেখাতে যাচ্ছে এবং এত বেশি মানুষজন নিজেদেরকে এক্সপার্ট দাবি করে বলবো যে আমি শিখাবো বা এই করবো, আসলে আমি যে কোনটা শিখবো, কার কথা শুনবো, কোনটা বাদ দিব, এটা নিয়ে মানুষজন কনফিউজড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, স্পেশালি নিউয়ার আর্টিস্টরা যারা আসলে এটা জাজ করতে পারবে না যে আমার কোন টিউটোরিয়ালটা দেখা উচিত, কোন টিউটোরিয়ালটা দেখা উচিত না, বা কার কাছ থেকে শেখা উচিত, কার কাছ থেকে শেখা উচিত না, কোন ওয়ার্কফ্লোটা রাইট বা কোন ওয়ার্কফ্লোটা রং। সো এই জায়গায় আসলে কোনটা শিখতে হবে এই জিনিসের কোনো গাইডেন্স এখন আসলে ইন্ডাস্ট্রিতে নেই, আমার মনে হয় এটা বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ। আর এমনিতে ধরুন যত ধরনের পেইড বা ফ্রি কোর্স আমি করেছি, আমি মোস্টলি ম্যাক্সিমাম মানুষজনকে যারা নতুন ব্লেন্ডারে ঢুকতে চাই, স্পেসিফিক ফর ব্লেন্ডার, নট ফর মানে 3D ইন্ডাস্ট্রি ইন জেনারেল, আমি যদি ফ্রি
মানে টিউটোরিয়াল কেউ চায়, আমি ব্লেন্ডার গুরুর ডোনাট অথবা অ্যাপল যেটা আছে আপনার সিডি কুকিজে সেটাই আমি সাজেস্ট করে থাকি। মানে এই দুইটাকে আমার যথেষ্ট বিগিনার ফ্রেন্ডলি মনে হয়েছে, এবং তারা টিউটোরিয়ালে মোটামুটি যে কাজটা করছে সেটা কেন করছে এটা কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ারিং নতুন আর্টিস্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যদি শুধু দেখে করেই গেলাম তাতে আমি জিনিসপত্র কপি করা শিখবো, কেন কোন কাজটা কেন করছে এটা আমি বুঝতে পারবো না। So আমি যদি একজন আর্টিস্ট হিসেবে ইমপ্রুভ করতে চাই, তাহলে যে কোনো টিউটোরিয়ালে আমি যে কাজটা করছি ওটার পিছনে আন্ডারলাইং লজিকটা কি, কনসেপ্টটা কি, জিনিসটা কেন করছি, অন্য কোনো ভাবে না করে এইভাবেই কেন করছি, এই জিনিসগুলোর দিকে আমাকে ফোকাস দিতে হবে। তো প্রথম দিকে যারা 3D ইন্ডাস্ট্রিতে ঢুকে তাদের সবারই কনসেপ্ট ক্লিয়ারিং এর দিকে নজর দেওয়া দরকার, কারণ আমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারি, শুধু টিউটোরিয়াল কপি করে যাই, তাহলে আলটিমেটলি আমার ইমপ্রুভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি কারণ আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যখনই ধরেন কোনো একটা টিউটোরিয়াল আমরা ফলো করি, আমি যেটা দেখি মোস্ট প্রবাবলি নট অনলি বাংলাদেশে, ইন্টারন্যাশনাল আর্টিস্টরা যেটা করে হুবহু সেই জিনিসটা কপি করে তারপরে তারা সেটা পাবলিশ করে। যদি আপনি জি আপনি সেই আর্টওয়ার্কটা যদি তিনি তার টিউটোরিয়ালে যা দেখাইছে সেটা যদি আপনি হুবহু কপি করেন, এর মাধ্যমে হচ্ছে যেটা প্রুভ করলেন সেটা হচ্ছে উনি একজন ভালো টিউটর, উনি যা শেখাতে চাইছে আপনি সেটা করতে পারছেন। বাট জি আপনি যদি নিজেকে যদি বোঝাতে চান যে না আমি নতুন কিছু শিখতে পারছি, তাহলে আপনাকে ইউনিক কিছু করতে হবে। উনি যেটা করলো সেই কনসেপ্টটা নিয়েই তার থেকে শিখেই ডিফারেন্ট কিছু একটা করতে হবে। এক্স্যাক্টলি। আর লার্নিং পাথ হিসেবে যদি আমি বলি, জার্নিটা আমাদের বর্তমানে যারা 3D তে আসছে, হ্যাঁ, এদের প্রথমে উচিত আমার মনে হয় যে 2 থেকে 3টা মোটামুটি রিনাউন্ড টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলা। রিনাউন্ড টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলার পরে নিজে কয়েকটা অবজেক্টের ছবি দেখে বা অন্য কিছু দেখে ক্রিয়েট করার চেষ্টা করেন। আপনি যখন একটা জিনিস নিজে থেকে ক্রিয়েট করতে যাবেন কোনো টিউটোরিয়াল ব্যাকআপ ছাড়া, তখনই আপনি দেখবেন যে আসলে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, এবং তখনই আপনার নতুন নতুন লার্নিং ক্রাইটেরিয়া তৈরি হবে। যেমন লেদার টেক্সচার তৈরি করা যে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, এটা কিন্তু কখনো আমার মাথাতেও আসে নাই, কিন্তু আমি যখন গাড়িটা করতে গেলাম ফ্রম স্ক্র্যাচ, তখন লেদার টেক্সচারটা করতে গিয়ে আমি দেখলাম আমি তো পারছি না, কি ব্যাপার, আমি তো ভেবেছিলাম আমি পারবো, আর এর আগে কিন্তু 100% কনফিডেন্স ছিল যে আমি লেদার টেক্সচার করতে পারবো, বাট অ্যাকচুয়াল কাজটা করার সময় কিন্তু আমি দেখলাম আমি পারছি না। তো তখন এটার উপর আমি টিউটোরিয়াল দেখা শুরু করলাম যে লেদার টেক্সচার কি করে তৈরি করবো, কি করে লেদারের প্রপার এলিমেন্ট গুলোকে নিয়ে আসতে হবে। সেরকম নিজস্ব প্রজেক্ট নিয়ে যখন করা শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার লার্নিংটা সবচেয়ে বেশি হচ্ছে। আর নতুন 3D আর্টিস্ট যারা, তাদেরকে আমি একটা জিনিস আমি আসলে অনেককেই আমি অনেক সময় মেন্টর করার চেষ্টা করেছি, সেখান থেকে যেটা আমার খেয়াল করা, আমরা আসলে খুব শর্ট সময়ের রেজাল্ট চাই। হ্যাঁ, 3D ব্যাপারে আসলে অধৈর্য হলে চলবে না, এখানে বছরের পর বছর লেগে থাকতে হবে। খুব শর্ট সময় যদি আমি পেশেন্স হারিয়ে ফেলি যে অন্যান্যরা তো কত ভালো কাজ করছে, আমাকে দিয়ে কেন হচ্ছে না, আমার কাজ কেন তাদের মতো হচ্ছে না, আমার কাজ কেন এরকম, তাদের কাজ কেন এত ভালো, এই ফ্রাস্ট্রেশনটা আসতে দেওয়া যাবে না। 3D ইজ আ স্লো জার্নি। সেখানে যদি আপনি ইমপ্রুভ করতে চান, লেগে থাকতে হবে এবং আস্তে আস্তে কাজ করতে হবে। আমার নিজের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমি একটা খুব সিম্পল রুল ফলো করি, সেটা 2000 মানে মোটামুটি 20 সাল থেকে আমি ফলো করছি, যখন নতুন করে আবার শুরু করলাম, যে যেহেতু আমার টাইম কনস্ট্রেন্ট আছে, যে এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু আমার মধ্যেও কাজ করেছিল। সেটা হলো কি এভরিডে, হ্যাঁ, আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 10 মিনিট টাইম 3D এর পিছনে দিতে, সেটা আমি যেখানেই থাকি না কেন। সেটা যে আমার ব্লেন্ডার খুলে বসে কাজ করতে হবে, নট নেসেসারিলি। সেটা হতে পারে নতুন কোনো একটা টেকনিক শেখা, নতুন কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার করা, নতুন কোনো একটা মানে ইউটিউবে 3D এর উপর কোনো একটা ভিডিও দেখা, কোনো একটা শর্টকাট শেখা, কুড বি এনিথিং। বাট এভরিডে যখন আপনি রুটিন অনুযায়ী 10 মিনিট 10 মিনিট করে ফলো করে যাবেন, তখন ওভার দ্য ইয়ার্স এটা না ম্যাসিভ একটা মাউন্টেন হিসাবে আপনার স্কিলের সাথে অ্যাড হতে থাকে। ওয়ান ফাইন মর্নিং আপনি দেখবেন যে আপনার স্কিল এতখানি বেড়ে গিয়েছে যে 3-4 বছর আগে আপনি যদি অন্য কিছুও করে না থাকেন, শুধুমাত্র 10 মিনিট করে টাইম দিয়ে থাকেন, তো মনে হবে যে বাহ, অনেক দূর তো চলে আসছি। তো এই ডিসিপ্লিনটা মেনটেন করাটা আমার মনে হয় খুব জরুরি সিডির ক্ষেত্রে। আর ভাইয়াকে আমি একটা লিংক শেয়ার করেছি মেসেঞ্জারে, আমার প্রাগৈতিহাসিক গ্যালারির। তো কারো যদি কনফিডেন্স প্রয়োজন হয় যে প্রথমে কাজ শুরু করলে কাজের কোয়ালিটি কি থাকে এখন কি, আপনি চাইলে ওটা দেখাতে পারেন। আচ্ছা, অবশ্যই ভাইয়া। আহ, এরপরে ভাইয়া আমি একটু কমেন্ট করে নিই। নূর মোহাম্মদ আকিব ভাইয়া বলতেছে হাই ফ্রম আকিব। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা এগুলো কোশ্চেন, আচ্ছা এগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা ভাইয়া কি অফলাইন হয়ে গেছে? আচ্ছা এনিওয়েজ, ভাইয়া অফলাইন হয়ে গেছে। আমি 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 আপনাদের সাথে কথা বলতে থাকি, সমস্যা নাই। ভাইয়া ভাইয়া জয়েন করবো না, আমরা একটু ওয়েট করি, কয়েকটা কমেন্ট পড়তে থাকি। আই হোপ ভাইয়া এখন আসছে আবার। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে ভিডিও অফ হয়ে গেছিল মনে হয় হ্যাঁ মাঝখানে একটু, না? ইটস ওকে জি। এরপরে ভাই আমার আমার একটু ইন্ডাস্ট্রির আর কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ও গ্লোবাল ইন্ডাস্ট্রিতে এই রিসেন্ট টাইমে এই সময়ে আসলে ধরেন কেউ যদি থিঙ্ক করে যে আমি অ্যানিমেশন ভিএফএক্স শিখবো, সো তাদেরকে একটা আইডিয়া দিবেন যে অ্যানিমেশন এবং ভিএফএক্সের চাহিদা হচ্ছে লোকালি এবং গ্লোবালি কেমন আর কি বর্তমানে।
আচ্ছা, এখনই শুরু করব। হ্যাঁ হ্যাঁ ভাই শিওর। হ্যাঁ, আমার মতে এটা ইন্ডাস্ট্রিটা খুবই ব্রাইট, অনেকে এবং বেশ ভালো ফিউচার আছে। কারণ 3D ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স যদিও 3D মানে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি নিয়ে কম, সামি বা আশিক বা আলাপি যারা আছে ওদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আরো বেশি। বাট আমার ছোট্ট এক্সপিরিয়েন্স বা অবজারভেশন আমার যেটা মনে হয় যে সামনে এটার মানে ফিউচারটা আরো থাকবে। অনেকেই বলে যে 3D ইন্ডাস্ট্রি নাকি ওভার স্যাচুরেটেড বা পপুলেটেড। এটা আমি এখনো বিলিভ করি না। আমি যেটা বলবো যে এন্ট্রি লেভেলের জবগুলো বা বিগিনার লেভেলের জবগুলো ওভার পপুলেটেড এবং খুব স্যাচুরেটেড। আর যেগুলো হাইলি স্পেশালাইজড ওয়ার্ক সেখানে বর্তমানে যে পরিমাণ কাজ আছে আমার মনে হয় যে সেই পরিমাণ 3D আর্টিস্ট এখনো নেই, বরং আরো অনেক বেশি 3D আর্টিস্ট আমাদের প্রয়োজন এক্সপার্ট লেভেলে। তো অনেকেই এটা নিয়ে চিন্তা করে যে এআই কি 3D আর্টের ফিউচার নষ্ট করবে কিনা। এরকম কোনো সম্ভাবনা আসলে আমি এখনো নিকট ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। এআই যেটা করবে যে 3D আর্টিস্টদের ফ্যাসিলিটেট করবে, অথবা এন্ট্রি লেভেল বা লোয়ার লেভেল মানে যেগুলো এন্ট্রি ব্যারিয়ার কম বা লোয়ার ডিফিকাল্টি ওয়ার্ক গুলোকে হয়তো এআই অনেকখানি নিয়ে নিবে। ওই রেঞ্জের 3D আর্টিস্টরা হয়তো ওভাবে এআই সেটা ফাইট দিয়ে পারবে না, কিন্তু আপার ব্র্যাকেট বা ইনফ্যাক্ট এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট ব্র্যাকেটের কাজও এআই এর নেওয়ার আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কারণ হিউম্যান ক্রিয়েটিভিটি ইজ ইজ অ্যান অ্যামেজিং থিং। এআই এর এত তাড়াতাড়ি আসলে কপি করে এই ক্রিয়েটিভিটিকে রিপ্লেস করতে পারার অ্যাটলিস্ট 3D ইন্ডাস্ট্রিতে কোনো সম্ভাবনা নেই। এক্স্যাক্টলি। ইভেন আমি সবসময় যে জিনিসটা মিস করি এখন এই এরিয়ার যে কোনো আর্টওয়ার্ক দেখে, এটা হয়তো বা যারা আর্টিস্ট না তারা হয়তো বা ওইভাবে ফিল করতে পারে না যে ইমোশনটা থাকে না এক্স্যাক্টলি, এআই এর আর্টে আপনি খেয়াল করে দেখবেন স্টোরি টেলিং এর অবস্থা কিন্তু ভয়াবহ বাজে। আপনার ইমোশনকে ধরে নাড়া দেয় না। আপনার চোখে দেখতে সুন্দর লাগে, বাহ সুন্দর তো। এআই ব্যাপারটা অনেকটা এরকম যে কিছু কিছু গান আছে না যে প্রথম দুই একবার শুনলে খুব ভালো লাগে, ভালো লাগার পরে আমরা ওটাকে সারাদিন শুনতে থাকি, 2 দিন পরে মনে হয় ধুর গানটা পুরান হয়ে গেছে আর ভালো লাগতেছে না, এ করে দিই। কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু মানুষের এত বছর পরে এখনো শুনছে। এখনো তো শুনছে। এআই ব্যাপারটা হলো গিয়ে শর্ট লিভ সুন্দর গানের মতো আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাইয়া একদম সঠিক কথাই বলছেন আর কি। ভাই আমি আপনার লিঙ্কটা ওপেন করছি, আপনার লিঙ্কটা যদি দেখাই শিওর। সবাইকে। এটা এখানে হচ্ছে আপনার ভাই এগুলো খুব কি জঘন্য রকমের বাজে ওয়ার্ক, সো কেউ প্লিজ জাজ ওর করেন না। গ্যালারি, যাই হোক এটা অনেক আগের কাজ ভাইয়ের এগুলো। অনেকগুলো কাজ আছে। আমি আমি ভাইয়ের পোর্টফোলিওটাও হচ্ছে আমি ইউটিউব ভিডিওর সাথে হচ্ছে অ্যাটাচ করে দেবো এই লিঙ্কটা। আপনার যারা শিওর। দেখার অবশ্যই এটা ভিজিট করবেন। আহ, আর ভাইয়া আরেকটা কোশ্চেন আপনার কাছে যে আমাদের এখানে যেটা হয়েছে বাংলাদেশের বর্তমানে, আপনি অলরেডি কিছুটা হয়তো বা টাচ করছেন এই ব্যাপারটা, আমাদের অলরেডি আইডিয়াটা দিচ্ছেন যে আমাদের এখানে আসলে ভালো মানের আর্টিস্ট তৈরি না হওয়ার পেছনের প্রতিবন্ধকতাগুলো আপনি কোথায় দেখেন? মানে আর্টিস্ট হচ্ছে, যেমন ধরেন আমি জি। উদাহরণ দিয়ে বলি, আপনি যে কোনো 3D গ্রুপে যাবেন বা ভিএফএক্স গ্রুপে যাবেন, আর্টওয়ার্ক দেখতে পাচ্ছেন, বিগিনার লেভেলের অ্যামেচার কাজ দেখতে পারবেন, বাট তারপরে যে একটা নেক্সট লেভেলে পুশ করবে সেইটা আমরা কেন দেখতে পারি না? আচ্ছা, এখানে ভাই দুইটা ব্যাপার কাজ করে বলে আমার মনে হয়, দুই এন্ড থেকেই। প্রথম ব্যাপার হলো গিয়ে বাংলাদেশে কিন্তু প্রচুর ভালো মানের আর্টিস্ট আছে। হ্যাঁ, কিন্তু যারা ওরকম ভালো মানের আর্টিস্ট তারা দেখা যায় যে এত বেশি ব্যস্ত থাকে নিজেদের কাজ নিয়ে, তারা নিজেদের কাজ নিয়ে কোনো গ্রুপ বা অন্য জায়গায় ওভাবে পোস্ট করার সময় সুযোগ পায় না, খুব রেয়ারলি পায়। তো আমরা মনে করি যে বাংলাদেশে হয়তো ভালো আর্টিস্ট কম, বাট সিনারিওটা আসলে এরকম না। ভালো আর্টিস্ট প্রচুর আছে, কিন্তু তাদের এক্সপোজার কম। নিজেদের প্রোফাইল ছাড়া তারা হয়তো বিভিন্ন গ্রুপে জিনিসগুলোকে শেয়ার দিয়ে বেড়ায় না। আপনি যদি তাদেরকে চিনেন তাদের প্রোফাইলে গেলে দেখবেন যে শেয়ার দেওয়া আছে। দ্বিতীয় ব্যাপার যেটা আমি একটু আগে যেটা বললাম যে শর্ট গ্রাটিফিকেশনের যেই সাইকেলটার মধ্যে আমরা পড়ে থাকি, এবং খুব ছাপ্পা টিউটোরিয়াল বা লার্নিং ম্যাটেরিয়ালের মানে স্যাচুরেশনে আমরা অনেক সময় হারিয়ে যাই, যার ফলে আমাদের স্ট্যান্ডার্ডটা আসলে আমরা অনেক লোতে সেট করি। যে স্ট্যান্ডার্ডে গেলেও তো চলবে, কারণ বাকি সবাই তো এটাই করছে। কিন্তু ওই স্ট্যান্ডার্ডে আসলে গেলে চলবে না, আর অনেক হায়ার স্ট্যান্ডার্ডে যেতে হবে। কিন্তু হায়ার স্ট্যান্ডার্ডে কাজ দেখার অথবা হায়ার স্ট্যান্ডার্ডের টিউটোরিয়াল বা রেফারেন্স দেখে যে আমরা সেই ইন্সপিরেশনটা পাবো, সেটাও আসলে আমাদের জন্য একটু রেয়ার, কারণ আশেপাশে অনেক কাজ আমরা দেখতে পাই না। আপনি তো সমসাময়িক যেসব কাজ অন্য বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হয় সেগুলো দিয়ে নিজেদের স্কিলকে কম্পেয়ার করবেন। যারা অ্যাকচুয়াল ভালো আর্টিস্ট তারা তো পোস্টই দিচ্ছে না, সো আপনি ভালো কাজ না দেখলে কি করে নিজের লেভেল আরো হায়ার সেট করবেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইভেন আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমার কাছে যেটা ফিল হয় যে আমাদের লোকালি যারা হচ্ছে ভালো আর্টিস্ট আছে, আহ, তাদেরকে হয়তো বা মানে আমাদের ইন্ডাস্ট্রি জুনিয়রদের কিছুটা দায়িত্ব নিতে হবে, সেটা পেইড হোক আনপেইড হোক, মানে শেখানোর জন্য একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। হুম। তাছাড়া ধরেন যে এখন সবাই স্ক্যাটার হয়ে আছে, তো যদি একটা ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম আমাদের ধরেন অ্যানিমেশন ভিএফএক্স এর জন্য যদি একটা থাকে থাকে। সেটা খুব ভালো হবে, কারণ এই মুহূর্তে আমাদের দেশে ফ্যান্টাস্টিক আর্টিস্ট যারা যারা আছে, আমি নিজে যে পার্সোনালি 12-15 জনকে চিনি, তারা কেউই আসলে কোনো প্ল্যাটফর্মের আন্ডারে ওয়েল অর্গানাইজ না, সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে। বাট একটা জিনিস বলতে পারি যে দে আর ভেরি মাচ হেল্পফুল। আপনার অ্যাপ্রোচ যদি ঠিক থাকে,
হ্যাঁ, তাহলে রাইট। তারা আমি কখনো দেখিনি যে কোনো ব্যাপারে হেল্প করতে করছে, এন্ড দে আর ভেরি মাচ পোলাইট। আবার বলছি, যদি আপনার অ্যাপ্রোচ ঠিক থাকে। কিছু কিছু জুনিয়রের কাছ থেকে আমি নিজেও মাঝে মধ্যে এরকমই পাই যে হয়তো আমি অফিসে আছি, একটা মিটিং এ আছি, মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে 1 ঘন্টার মধ্যে কেন রিপ্লাই পাইনি এটা নিয়ে মিসবিহেভ করা শুরু করেছে। অ্যাপ্রোচ এরকম হলে তো আসলে হেল্প পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অবশ্যই। ইভেন আমি সবসময় ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়েও এটা, নট অনলি ফেসবুক, আমি লিঙ্কডিনেও এই পোস্টটা দিয়েছি, কারণ সেম কাজ লিঙ্কডিনে বাইরের দেশের আর্টিস্টরাও করে। একজন মানুষকে আপনি যখন নক করবেন, এখানে হাই হ্যালো বলার তো কোনো দরকারই নাই। মেসেজটা সুন্দর করে লেখেন, হ্যালো আমি এই এক্স্যাক্টলি, ফুল আপনাকে মেসেজ আমি লেখা আপনার উচিত। সাথে পরিচিত হতে চাই, আমি আপনার কাজগুলো হুম। দেখছি, ভালো লাগছে, একটা গ্রিটিংস করার পরে বললেন যে আমি এই জিনিসটা আমার কোশ্চেন। আপনি হাই, মানে এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চ্যাটিং এর মতো হাই হ্যালো অনলাইন কনভারসেশন করার তো দরকার নাই। ডিরেক্ট, না, ডিরেক্ট যা এটা দরকার। ম্যাক্সিমাম মানুষজন কোনো কারণে একটা জিনিসই করে যে হ্যালো বলে ওয়েট করে যে অপর সাইড থেকে কখন রেসপন্সটা আসবে, তারপরে বাকিটা লিখবো। আই ডোন্ট নিড টু ডু ইট। আমি হ্যালো লিখে যে ভাই আপনাকে এই কাজে খুঁজছিলাম, এ ব্যাপারে হেল্প দরকার, ফুল মেসেজটা দিয়ে রাখি না, টুইট ইট লেখা ইমেল, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যালো বলে আবার রেসপন্সের জন্য কেন ওয়েট করতে হবে? এক্স্যাক্টলি। ইভেন আমার একটা সুপারভাইজার লিঙ্কডইনে পোস্ট করছিল, ওনাকে নাকি সবাই মেসে হেই ব্রো হোয়াটসঅ্যাপ। এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশেও হয়, অনেকেই করে যে হয়তো নক দিচ্ছে, আমি আসলে এইজ বা ব্যাপারটা আনতে চাই না, আবার এরকম হচ্ছে সে হয়তো এইজে মেবি আমার চাইতে 15-16 বছরের ছোট, ফোন দিয়ে হ্যালো আমাকে একটা ব্যাপারে একটু হেল্প করো তো, এই ব্যাপারে আমি আটকে গেছি, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি লাইক হোয়াট দ্য হেল, যে তুমি কে? তোমাকে তো আমি চিনি না, হোয়াই আর ইউ সো ফ্রেন্ডলি উইথ মি? তুমি আমার পার্সোনাল স্পেস কেন ইনভাইট করছো? এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু আসলে দেখেন, আপনারা যারা লাইভ দেখতেছেন নেগেটিভলি নেন না। বিষয়টা হচ্ছে কি, যখন আপনি একজন প্রফেশনালকে যখন একজন মেসেজ করবেন, কারণ কি কমিউনিকেশন, আপনার শুধু আর্ট স্কিলটা কিন্তু ম্যাটার করেন একটা ভালো কাজ বা ভালো ক্যারিয়ারের পেছনে। আপনার আর্ট হয়তো বা যদি 60% কাজ করে, আপনার কমিউনিকেশন, আপনার বিহেভ কেমন, সেইটা বাকি 40% হচ্ছে ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার কতটুকু সামনে যাবে। আপনি যখন হচ্ছে একজন সিনিয়রকে বা কারো কাছে কিছু জানতে চাইবেন, সেইটার যদি বিহেভিয়ারটা ঠিক না থাকে, তখন সেই সিনিয়র, সবাই তো একরকম না, অনেকেই কিন্তু মাইন্ড করবে, স্বাভাবিক, অনেকেই বিরক্ত হবে, তো ভাইয়া করবে আমি না। একটু এখানে সরি, একটু ইন্টারাপ্ট করলাম, এক্সট্রিমলি হ্যাঁ, সরি। হ্যাঁ, আসলে একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, একটু ক্লারিফাই করি, আমি কিন্তু আসলে ব্যাপারটা এভাবে কখনোই বলছি না যে সিনিয়র বা বড় কেউ হলে তাকে আপনি করে বা ই করে বা রেসপেক্ট ভাবে ট্রিট করতে হবে। যে এক্স্যাক্টলি। ব্যাপারটা এরকম মোটেও না, এটা হলো গিয়ে কমন মানে কার্টেসি। যেমন আমি যখন আমার অনেক জুনিয়র কাউকেও অ্যাপ্রোচ করি, মানে বেসিক্যালি একজন আননোন মানুষের দিকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটার কিছু এটিকেট আপনাকে মেনটেন করতে হবে, সে আপনার সিনিয়র হোক, জুনিয়র হোক, সমবয়সী হোক, এনিওয়ান। ট্রু। ওটার কিছু বেসিক কমন ইয়ে আছে যে আপনি কারোর সাথে পার্সোনাল টার্মসে পরিচিত হওয়ার আগে ইউ শুড মেনটেন সাম এটিকেটস, যেটা আমাদের দেশে অনেকে আসলে মেনটেন করি না। তো তাতে যেটা দেখা যায় যে যে পার্সনটাকে আপনি নক দিচ্ছেন সেও হয়তো আপনার প্রতি রেসপেক্টটা ফিল করবে না, আর যখন সে আপনার প্রতি রেসপেক্টটা ফিল করবে না তখন কিন্তু তার ডেলিভার করা হেল্পের পরিমাণ আপনি দেখবেন যে ড্রামাটিক্যালি কমে যায়, আলটিমেটলি ক্ষতিটা আপনারই। এক্স্যাক্টলি, সেটা হোক সিনিয়র বা জুনিয়র, অপরিচিত কাউকে অ্যাপ্রোচ করার সময় এইভাবেই করতে হয় যে আপনার পরিচয় দিলেন, তারপরে সুন্দরভাবে একটু গ্রিটিংস দিলেন, যে তারপরে হচ্ছে আপনার কোশ্চেনটা করলেন, দেন শেষে থ্যাঙ্কস দিলেন। তাইলে হলো কি একটা ফর্মেট থাকলো যেটা সে অ্যান্সার করতে হবে পরে। আপনি যদি হ্যালো ভাই দিয়ে রাখেন, তারপরে উনি 1 ঘন্টা পরে দেখে দিল ইয়েস ব্রো, তারপরে আবার 1 ঘন্টা পরে উনি ডিসেপেয়ার, আপনি ডিসেপেয়ার, এভাবে তো কনভারসেশনটা হয় না আর কি। এটা এই এটা জিনিসটা কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এক্স্যাক্টলি, ইভেন এটা ক্লায়েন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা আসলে এই জন্য যেটা, যে কমিউনিকেশন, মানে এই, মানে সফট স্কিলটা ম্যাটার করে। ভালো কাজ শুধু ভালো কাজ পারলেই হবে না, ভালো কাজ পারার পরে সেই কাজটা তো সেল করতে হবে, আর ওই সেলের জন্য আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুবই ভাই ইম্পর্টেন্ট। সেলস এর ব্যাপারে যদি আপনি টিপস চান আমি প্রচুর টিপস দিতে পারবো, কারণ আমার প্রফেশনই সেলস এর উপরে। হ্যাঁ, এটা নিয়ে আরেকটা এপিসোড হবে, সেলস নিয়ে ইনশাল্লাহ, আর আরেকটা এপিসোড হবে ইনশাল্লাহ ফিউচারে। তারপরে ভাইয়া হচ্ছে লাস্ট একটা আপনাকে কোশ্চেন করবো, সেটা হচ্ছে তারপর আপনার শেষ কথা শুনছে, আপনি কি ফিল Sure ভাইয়া। করেন যে বাংলাদেশে ডেডিকেটেড একটা অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড কোনো প্ল্যাটফর্ম হোক, যেখানে সবাই অ্যানিমেশন ভিএফএক্স শিখতে পারবে? লাইক অবশ্যই এটা লাইক লাইক বাংলাদেশে হওয়াটা খুব দরকার, কারণ এবং তাতে মানুষজন আমার মনে হয় মিস গাইডেন্স এর পরিমাণও একটু কমবে। এক্স্যাক্টলি, নিজের ভাষায় অ্যাফোর্ডেবল প্রাইসে ইন্ডাস্ট্রি লিডিং আর্টিস্টদের থেকে যেন শিখতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের খুবই দরকার, সময়ের একটা প্রয়োজন হয়ে গেছে। আই হোপ আপনারা সাথে থাকবেন, হয়তোবা আমরা কোনো এক সময় এটা করতে পারবো। বাংলা ভিএফএক্স একাডেমিও হয়তোবা খুব শীঘ্রই বা খুব অল্প সময়ের মধ্যেই ভালো কোনো একটা অ্যানাউন্সমেন্ট, সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট সবার সামনে ডিসক্লোজ করবে হয়তোবা। আর ভাই আমরা হচ্ছে কমেন্ট, এখন হচ্ছে কোশ্চেনগুলো পড়বো, পড়ে Sure আমরা ভাইয়া। বিদায় নিব। হ্যাঁ, আমি, আপনি অনেক ব্যস্ত মানুষ, অফিস করেন, অনেক ব্যস্ত ছিলেন, তারপর ভাই সময় থ্রিডির প্রতি আমার তেল বেশি, এটা সত্যি কথা। সেটাই। আহ,
ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমি একটু খুঁজে বের করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আচ্ছা প্রথম কোশ্চেনটাই হচ্ছে আশিক ভাইয়ের, খন্দকার আশিক ভাইয়ের। ভাইয়া বলতেছে যে হাউ ডু ইউ গেট দ্য এনার্জি অ্যান্ড মোটিভেশন টু ডু দিস আর্ট প্রজেক্ট হোয়াইল ইউ আর ডুইং ফুল টাইম জব? হ্যাঁ আশিক ভাই, আপনি যেভাবে বিবিএ ক্লাস টাস করে এসে মানে পুশ এন্ড পুল করার এনার্জি পান, আমিও একইভাবে এনার্জি পাই আসলে, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা আচ্ছা। আর ধরেন 3D কাজ করা আসলে আমার কাছে অনেকটা মানে মেডিটেশন বা হিলিং অ্যাক্টিভিটি করার মতো, সো ইট রিফ্রেশেস মি। Yes. আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন, আমি তো কোশ্চেনগুলো এখন হচ্ছে কিউএনএ সেকশন, এখানে ভাইয়া অ্যান্সার করবে সবগুলো কোশ্চেনের, আপনারা কন্টিনিউয়াসলি কোশ্চেন করতে পারেন। সেকেন্ড কোশ্চেন ভাইয়া হচ্ছে ম্যাক্স থেকে ব্লেন্ডারে শিফট করতে কি কি প্রবলেম ফেস করেছেন আপনি? সত্যি কথা বলতে গেলে ম্যাক্স থেকে ব্লেন্ডারে শিফট করতে আমি তেমন কোনো প্রবলেমই ফেস করি নাই, কারণ ব্লেন্ডারের টুল সেট গুলো ম্যাক্সের চেয়ে আরো অনেক বেশি ভার্সেটাইল। যদি আমি কোনটাকে মিস করি এটা বলতে চাই, তাহলে আমি ম্যাক্সের অ্যালাইনমেন্ট টুলগুলিকে খুব মিস করি, যেগুলো ব্লেন্ডারে অ্যাড অন ছাড়া নাই এবং অ্যাড অনেও আপ টু দা পার না। আর ম্যাক্সের অ্যালাইনমেন্ট টুলগুলি ফ্যান্টাস্টিক ছিল। আর একটা জিনিস মাঝে মধ্যে আমার খুব প্যারা লাগে ম্যাক্স টু ব্লেন্ডারে, সেটা হলো গিয়ে ম্যাক্সে যে কোনো জায়গায় আমি যে কোনো সার্ফেসের উপরে একটা অবজেক্ট তৈরি করতে পারি, যেটা ব্লেন্ডারে অ্যাড অন দিয়ে করতে হয়, বাই ডিফল্ট করা যায় না, এবং করলেও সেটা ম্যাক্সের মতো ভাবে ভার্সেটাইল না জিনিসটা। যে 3D কার্সর কোন জায়গায় আছে, ব্লেন্ডারের ফুল ওয়ার্কফ্লো এটার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট, ম্যাক্সে এই ধরনের কোনো ডিপেন্ডেন্সি ছিল না। এছাড়া বাকি সবই আমি বলবো যে ব্লেন্ডারে বেটার। আচ্ছা আচ্ছা, এরপরে আবার হচ্ছে আশিক ভাইয়ের কোশ্চেন, সেটা হচ্ছে নিউ কোনো আর্টিস্ট ব্লেন্ডারে এন্টার করার জন্য আমাদের এটা কাছে আসলে একটা কমেন্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা আমরা সবাই মানে ইউজ করি আর কি, আমরা 4 জন এই সিস্টেমটা। আচ্ছা বুঝতে পারছি, খুবই সুন্দর। এরপরে হচ্ছে এমডি বাপ্পি ভাই বলছে ভিএফএক্স খুব ইচ্ছা শেখার। অবশ্যই ভাই, আপনারা ভিএফএক্স যাতে শিখতে পারেন, এ কারণে আমাদের এই চেষ্টা, এই শত ব্যস্ততার মাঝে সপ্তাহে একদিন আমরা সময় দিই, যাতে নতুন যারা শিখতে চাচ্ছে তাদের সাথে যেন আমাদের একটা ইন্টারাকশন হয় আর কি। এরপরে হচ্ছে নিহাল কাজী ভাই বলতেছে 3D এর কোন কোন ক্যাটাগরিতে কাজ বেশি ডিমান্ডেবল, মডেলিং, স্ট্রাকচারিং নাকি রিগিং? এটা ভাই আপনি মেবি আমার সাথে বেটার অ্যান্সার দিতে পারবেন। আমার আসলে আপনি দিয়ে নেন, তারপর আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমি বলবো যে সব সেক্টরে কিছু না কিছু কাজ আছে, কিন্তু আপনি যদি নাম্বার অফ ওয়ার্কস এর কথা বলেন সেটা সম্ভবত মডেলিং এ, কিন্তু একই সাথে মডেলিং এর পেমেন্টও কিন্তু আপনার ক্যারেক্টারে না গেলে একটু কম, অন্যান্য জায়গায় বেশ ভালো সুযোগ আছে, সব সেক্টরে সুযোগ আছে, ওটাতে কম বা বেশি এমন নেই। এক্স্যাক্টলি। আর আমি হচ্ছে আপনাকে একটা ব্রড ধারণা দেই, সেটা হচ্ছে যে বড় বড় স্টুডিওগুলোতে যেটা হয়, হলিউড স্টুডিওগুলোতে যেটা হয় যে কয়েকটা ডিপার্টমেন্ট থাকে স্পেসিফিক, যেমন হচ্ছে 3D ক্যারেক্টার মডেলিং ডিপার্টমেন্ট, যে 3D ক্যারেক্টার মডেলিং করে সে শুধু ক্যারেক্টার স্কাল্পটিংই করে। সেকেন্ডলি হচ্ছে হার্ড সারফেস মডেলিং, বাট হার্ড সারফেস মডেলার যিনি, তাকে অবশ্যই স্ট্রাকচার পারতে হয়, কারণ একজন মডেল করবে একজন স্ট্রাকচার করবে এরকম না, অ্যাটলিস্ট সে হচ্ছে মডেল করবে, ইউভি করবে, দেন স্ট্রাকচারটা করে দিবে। থার্ড একটা ক্যাটাগরি থাকে লাইটিং অ্যান্ড লুক ডেভেলপমেন্ট আর্টিস্ট, যারা হচ্ছে শুধু লাইটিং করে, লুক ডেপ করে, সিন অ্যাসেম্বল করে, রেন্ডার করে। ফোর্থ আছে হচ্ছে এনভায়রনমেন্ট আর্টিস্ট, যারা ফুল সিজি এনভায়রনমেন্ট করে, যেমন ধর আমি যে ব্রেকডাউনটা দেখাইলাম, এটা কিন্তু একটা ফুল সিজি এনভায়রনমেন্ট, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, ডিএমপি অ্যান্ড এনভায়রনমেন্ট আর্টিস্ট আর কি। অ্যান্ড ফাইনালি হচ্ছে রিগিং আর অ্যানিমেশন, এই দুইটা টোটালি আলাদা ডিপার্টমেন্ট, কারণ যারা অ্যানিমেশন করে তারা শুধু অ্যানিমেশনই করে, কারণ অ্যানিমেশন হচ্ছে সব থেকে কঠিন একটা কাজ, হচ্ছে মানে 3D অ্যানিমেশনটা, ক্যারেক্টার অ্যানিমেশন স্পেশালি সব থেকে কঠিন। এটা ধরেন যে একটা সাধনার বিষয়। 3D অ্যানিমেশন তো এত ডিফিকাল্ট, কারণ ওইখানে আপনার অ্যাক্টিং পারতে হয়, অ্যাক্টিং জানতে হয়, পোস্ট জানতে হয়, অ্যানিমেশনের প্রিন্সিপালগুলো জানতে হয়, সো ওইটা অনেক ডিফিকাল্ট একটা সেক্টর, ওইটা পুরাই একটা ডিপার্টমেন্ট, অ্যানিমেশন, অনলি অ্যানিমেশন ডিপার্টমেন্ট। আবার রিগিংটা হচ্ছে অনেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এখানে হচ্ছে আপনার বেশ যারা ভালো রিগার তাদের ভালো কোড জানতে হবে, অবশ্যই ভালো কোড জানা লাগবে। সেকেন্ডলি ভালো ম্যাথ জানতে হবে যদি আপনি ভালো রিগার হতে চান। আর ডিমান্ডের যদি কথা বলি, সব কিছুতেই ডিমান্ড আছে, সব কিছুতেই ডিমান্ড, আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, বাট যে কোনো একটা লেভেলে আপনার একটা সেক্টর আপনার স্পেশালিস্ট হইতে হবে। ধরেন আপনি সব পারলেন, কিন্তু দিন শেষে ধরেন আপনি মডেল থেকে অ্যানিমেশন সব করলেন, দিন শেষে আপনার রেন্ডারটা ওই রকম মানে প্রোডাকশন লেভেল হইল না, সেটার ডিমান্ড থাকবে না আপনি সব পারার পরেও। যদি আপনি একটা স্পেসিফিক নিশে যদি খুব ভালো এক্সপার্ট হন, যে না আমি শুধু হার্ড সারফেস মডেল করতে পারি, বাট আমি যে মডেল করি সেটা ওয়ার্ল্ডের টপ,
আমি যে কোনো চোখে যেটা দেখি সেটা আমি হুবহু ক্রিয়েট করতে পারি। একজন হার্ড সারফেস মডেলারের হচ্ছে এই কনফিডেন্স থাকতে হবে যে আমি চোখে যা দেখবো সেটা আমি ক্রিয়েট করতে পারবো। তাইলে হচ্ছে তখন হচ্ছে আপনার সেই লেভেলটা হচ্ছে আপনি ধরেন অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ ভাই, এরপরে হ্যাঁ আশিক ভাই এটা বলছে যে অ্যাজ লং অ্যাজ হবি ইজ নট ইউর জব, সুপার রিফ্রেশিং। এরপরে হচ্ছে নাহিদ ইমাম হচ্ছে আলহামদুলিল্লাহ। মাজুর ইসলাম শুভ ভাই বাংলা ভিএফএক্স একাডেমিকে অগ্রিম শুভকামনা। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সামিউল ভাই কোশ্চেন করছে, ক্যান ইউ সাজেস্ট এ গুড ওয়ার্ক ফ্লো ফর মডেলিং টু স্ট্রাকচারিং অ্যান্ড রেন্ডারিং ফর দ্য বিগিনার আর্টিস্ট? হ্যাঁ ভাই, আচ্ছা, ইন জেনারেল মডেলিং এ নিয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে জেনারেল প্রথম ওয়ার্কফ্লো এবং সবচাইতে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা, প্রচুর রেফারেন্স কালেক্ট করতে হবে সব দিক থেকে, সব অ্যাঙ্গেল থেকে। আনলেস আমার রেফারেন্সে কোনো ল্যাকিং যদি থাকে, তাহলে মডেলিং করতে গিয়ে কনফিউজড হয়ে যাবো যে আসলে আমার কোন জায়গাটাকে কিভাবে করা উচিত। সেকেন্ড পার্ট যেটা নিয়ে ম্যাক্সিমাম নিউ আর্টিস্টদের আমি স্ট্রাগল করতে দেখি, সেটা হলো কি আমরা স্কেলের দিকে তেমন কোনো নজর দিই না, বা দিলেও প্রপারলি দিতে পারি না। অতটা টেবিল মডেল করছি, উপরটা হয়তো চওড়া বা মোটা বেশি, কিন্তু পায়াগুলি হয়ে যায় ছোট ছোট, অথবা পায়া হয়ে যায় বিশাল চিকন, টেবিলটার টপটা হয়ে যায় খুব মোটা। তো আমাদের প্রত্যেকটা অবজেক্টের প্রপার স্কেল এবং স্কেলটা অবজেক্টে একটা পার্ট আরেকটা পার্টের সাথে কি করে কমপ্লিমেন্ট করছে, এটার দিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। যদি আমরা শুধু স্কেলটাকে ঠিক করতে পারি, তাহলে আমাদের ফটো রিয়েলিজম বা প্রপার মডেলিং এর ম্যাক্সিমাম একটা পার্ট তৈরি হয়ে যায়। আর অনেকে আবার দেখি যে স্কেলের দিকে খেয়াল করতে গিয়ে অনেক বেশি প্যারা খায়, যে আচ্ছা স্কেল প্রপারলি হচ্ছে তো, ঠিক আছে তো, রেফারেন্সের সাথে মিলছে তো, টু দা পয়েন্ট রেফারেন্সের সাথে মিলাতে গিয়ে দেখে যখন মিলে না, নার্ভাস হয়ে যায়। কিন্তু 100% রেফারেন্সের সাথে আসলে অনেক সময় মিলানো ডিফিকাল্ট হয়, কারণ আমরা মডেল করছি হয়তো একটা স্ট্রেট লাইনে এক্স ওয়াই জেড ভিউতে, কিন্তু রেফারেন্সটা কিন্তু থাকে একটু অ্যাঙ্গেলে, অনেক সময় প্রপারলি মিলানো যায় না। একটা জিনিস আমি এই ক্ষেত্রে সবাইকে বলবো, যে শুধুমাত্র আই বলিং বা দেখার চোখ তৈরি করতে হবে, আমার চোখ দিয়ে দেখে অ্যাসেস করতে পারতে হবে আসলে কোনটার মাপ কতটুকু, কোনটার পরিমাপ কতটুকু। শুধুমাত্র চোখ দিয়ে দেখে যে কতখানি মডেল করা সম্ভব বা আই বলিং করে কতখানি আগানো সম্ভব, এটাকে আমরা কি আন্ডার এস্টিমেট করি। এই জায়গাটাতে আমাদের মানে দেখার চোখ তৈরি করার দিকে আমাদের মনে হয় আরেকটু মনোযোগ দেওয়া উচিত। আর এটা তো গেল মডেলিং পার্টটা। হ্যাঁ, এবং আমাদের কনসেপ্টটাকে রেডি রাখতে হবে, যে আমি কোন পার্টের পরে কোন পার্ট করবো, কোন পার্টের পরে কোন পার্ট করবো, কিভাবে আগাবো, এটা কাজ শুরু করার আগেই ঠিক করে নিতে হবে যে আমার ওয়ার্ক ফ্লোটা কি হবে। নাহলে আমি যদি আচ্ছা দেখা যাবে কি হয় ভেবে আগে শুরু করে দিই, দেন কাজ করা শুরু করি, তখন মাঝ রাস্তায় গিয়ে আসলে কোন দিকে যাবো আমি বুঝতে পারবো না। আমার ওয়ার্ক প্রসেসটা যদি এরকম হয় যে আগে লো পলি করে আমি সাব সার্ফেস দিয়ে এটাকে হাই পলিতে আনবো, ইট ক্যান বি আ প্রসেস। আমার প্রসেস যদি এমন হয় না আমি কোনো লো পলি সাব সার্ফেসে যাবোই না, আমি স্ট্রেট আউট এটাকে একেবারে একটা এজ তৈরি করে সেটাকে পলিগন বাই পলিগন তৈরি করে করে তৈরি করবো, অথবা যদি এমন হয় যে আমি এটাকে স্কাল্প করবো, দেন আমি এটাকে রিটপোলজি করে অন্য একটা শেপে আনবো। সো আগে আমাদের ওয়ার্ক ফ্লোটাকে ঠিক করে নিতে হবে কাজ শুরু করার আগে, যে আমরা কোন ফ্লোতে তৈরি করতে চাই। এবং যে কোনো অবজেক্ট শুরু করার আগে সবসময় অবজেক্টটাকে চিন্তা করবেন বেসিক কম্বিনেশন অফ বেসিক প্রিমিটিভস হিসাবে। এবার আমি যদি বলি যে একটা হাঁস আসলে কি জিনিস, যে একটা লম্বা টানা স্ফিয়ার, হ্যাঁ, সেটার সাথে একটু বাঁকানো একটা আপনার টিউব, এবং মুখের জন্য আরেকটা স্ফিয়ার, সাথে আরেকটা সিলিন্ডার জোড়া দেয়া। তো আপনার প্রত্যেকটা অবজেক্টকে একেবারে বেসিক শেপ গুলোতে ভাঙতে পারতে হবে। আপনি যখন অবজেক্ট গুলোকে বেসিক শেপে ভাঙতে পারবেন, তখন দেখবেন যে আপনার মডেলিং ওয়ার্কফ্লোটা অনেক ইজি হয়ে যায়, যে আচ্ছা এখানে তো এই শেপটাকে একটু মডিফাই করে দেওয়া হয়েছে, তখন আর অতটা চ্যালেঞ্জিং লাগে না টাস্কটা। যদি আমি টেক্সচারিং এ যাই, টেক্সচারিং এ অনেক পার্ট কিন্তু আপনার মডেল করার সময় কনসিডার করতে হয়, যে কারণে ভাইয়া একটু আগে বললেন যে মডেলারদের একই সাথে টেক্সচারিং ও করতে হয়। কারণ যদি অনেক মাইক্রো ডিটেলস থাকে আমার মডেলের ভিতরে, কোন পার্টটা আমি টেক্সচারের নর্মাল ম্যাপ দিয়ে করব, কোন পার্টটা আমি স্কাল্পট করে করব, এবং কোন পার্টটাকে আমি মডেলের ভিতরে ঢুকিয়ে দিব, এটা কিন্তু আমার ডিসিশনটা আগেই নিতে হবে। এখন যদি মডেলার এবং টেক্সচার আর্টিস্ট হয় আলাদা, দেখা যাবে যে মডেলার ভাবছে এটাকে আমি টেক্সচারিং এর মধ্যে দিয়ে দিব, কিন্তু যে টেক্সচার আর্টিস্ট সে মনে করছে এটা তো মডেলের মধ্যে থাকা উচিত, এটা আমি কেন টেক্সচার করবো। এই ধরনের অনেকগুলো কনফ্লিক্ট হওয়ার কিন্তু উপায় আছে। এবং ইউভি করার সময়ও একটু এটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে, ইউভি করার সময় অনেক সময় মনোযোগ দিতে হয়। কারণ আমি যখন একটা টেবিল বানাচ্ছি, এটার উপর হয়তো আমি একটা কাঠের টেক্সচার দিব, তখন কাঠের সিম গুলো বা কাঠের আঁশগুলো কোন দিকে যাবে, এটা কিন্তু আমার ইউভি করার সময় ডিসাইড করতে হবে। আমি কিন্তু আগে ইউভি করে পরে টেক্সচার করার সময় এটা করতে পারবো না, যে আসলে আমার আঁশগুলো কোন দিকে যাচ্ছে। না হলে দেখা যাবে যে টেবিল টপের হয়তো আপনার ঠিক আছে কাঠের আঁশগুলোর ডিরেকশন, কিন্তু টেবিলে পায়াতে কাঠের আঁশগুলো হয়ে গেছে আড়াআড়ি, কারণ আমি ইউভি করার সময় ওটাকে খেয়াল রাখিনি। সো এই পার্টগুলোকে আমাদের মাথায় রাখতে হবে বিগিনার আর্টিস্টদের। এক্স্যাক্টলি। অনেক সুন্দর সুন্দর টিপস দিলেন। আমি লাস্টে শুধু অ্যাড করবো যে মডেলিং করার সময় আরেকটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখতে হয়, যে টাপোলজিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আমি ভুল না করে থাকি ভাই, তাই না? জি ভাই, অবশ্যই টপোলজি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং বাট বিগিনার যারা, তারা আমার মনে হয় আপাতত একটা মানে অবজেক্টের দিকে আনতে পারলেই তা খুশি হতে পারে। একটু কাজ শেখার পরে দেন টপোলজির দিকে আরো হাইলি ফোকাস করা উচিত, কারণ
মানে টপোলজি বলতে গেলে একজন আর্টিস্টের স্কিল কতখানি সেটাকে ডিরেক্টলি সার্টিফাই করে, যে যত ভালো আর্টিস্ট সে তত ভালো টপোলজি তৈরি করতে পারে। রাইট। আরেকটা জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত, নর্মালস, যেটা নিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে একেবারেই কথা বলি না, কিন্তু নর্মাল কিন্তু আপনার শেডিং একেবারে মেক অর ব্রেক করতে পারে। হ্যাঁ সেটাই। আর নর্মাল আসলে নর্মাল না, অনেক কঠিন। এক্স্যাক্টলি, নর্মাল ইজ অ্যান অ্যাবনর্মাল থিং। সেকেন্ডলি হচ্ছে আরেকটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে ভাইয়া যে প্রপোর্শনের কথাটা বললো, আমাদের একটা অবজেক্ট যদি রিয়েল ওয়ার্ল্ড স্কেলে না হয় তখন কিন্তু দেখবেন যে, কারণ আমাদের রেন্ডার ইঞ্জিনগুলো কিন্তু হচ্ছে ফিজিক্যাল বেসড রেন্ডার ইঞ্জিন, সব জিআই ইঞ্জিন, গ্লোবাল ইলিমিনেশন, রে ট্রেসিং ইঞ্জিন। সো আপনার একটা টেবিলের যে রিয়েল ওয়ার্ল্ডে তার সাইজ যেটা, তার থেকে যদি অনেক বেশি বড় হয় বা বেশি ছোট হয়, তখন আপনার কিন্তু হচ্ছে প্রপার লাইটিং দিবে না, প্রপার কোয়ালিটি আপনি পাবেন না, ফটো রিয়েলিজমটা পাবেন না। এই জন্য মানে আপনার সাইজটা খুবই ম্যাটার করে। এই জন্য যেটা করতে পারেন সবসময়, আমরা যেটা করি ইনভায়রনমেন্ট করার সময় হচ্ছে একটা টেস্ট ডামি হচ্ছে হিউম্যান বডি সবসময় পাশে রাখি, রেখে সব কিছু একটা হিউম্যান বডির সাথে মেজার করার চেষ্টা করি যে একটা মানুষের থেকে টেবিল কত বড় হইতে পারে, ছোট হইতে পারে, এরকম আর কি। আই হোপ আমাদের আর কোনো কোশ্চিন নাই। লাস্টে শুধু নাহিন ইমরান ভাই বলছেন যে আবির ভাইয়ের থেকে অভিজ্ঞতা, আজ অনেক কিছু শিখতে পারলাম, আপনারা আমাদের অনুপ্রেরণা, অন্তর থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর। ভাই আমি একজন শখের বসে 3D আর্টিস্ট, তো যদি কারো অনুপ্রেরণা হয়ে থাকতে পারি, আই উইল টেক ইট অ্যাজ মাই অনার। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনি সবশেষ অডিয়েন্সের উদ্দেশ্যে একটু কথা বলেন, নিয়ে আমরা বিদায় নিব। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি বিদায় নিলেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, এক লাইনে বিদায়, ঠিক আছে। আর সবাইকে থ্যাংক ইউ যারা এতক্ষণ যাবত কষ্ট করে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছেন, এবং ভাইয়াকেও থ্যাংক ইউ, এত শুভ ভাইকে এত ফ্যান্টাস্টিক একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। সত্যি কথা বলতে গেলে আজকে এই সেশনটাতে আসাও মানে আমার মতো একজন মানে শখের বসে 3D আর্টিস্টের, ইটস অ্যান অনার ফর মি, এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভাই, আসলে আপনি যে নলেজগুলো শেয়ার করলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আপনার মতো বাকি সিনিয়রদেরও উচিত এইভাবে নতুনদের সাথে হচ্ছে নলেজগুলো শেয়ার করা। আর আমার প্ল্যাটফর্মটা এই জন্যই করা, যাতে সিনিয়র এবং জুনিয়র মিডদের মাঝে যেন একটা মেলবন্ধন তৈরি হয়। আপনার প্ল্যাটফর্মের জন্য ভাই শুভকামনা থাকবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এন্ড খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমাদের আর্টিস্ট নাইটের এপিসোড 5-এ হচ্ছে বিদায় নিচ্ছি আমি। ইনশাল্লাহ নেক্সট রবিবারে যদি আমি বেঁচে থাকি, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গেস্টকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই 3D অ্যানিমেশন ভিএফএক্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।